পড়াশোনা করছি সরকারি বরিশাল কলেজ, অনার্স দ্বিতীয় বর্ষে। তো আমরা জানি যে 24-এর গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের অংশগ্রহণ করেছিল। কিন্তু 5ই আগস্টের পর আমরা কি দেখলাম, যে নারীদের মাইনাস করার যে একটা প্রক্রিয়া চলে আসছে। আমরা দেখলাম যে উপদেষ্টা পরিষদে কোনো নারী শিক্ষার্থী নেই। আমরা দেখলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি যেখানে গঠন হইল, সেখানে মুখপাত্র একজন নারী। সেখানে মুখপাত্র একজন নারী হওয়া সত্ত্বেও মুখপাত্রের যে কাজ, প্রেস ব্রিফিং, তার কাজ করা, এগিয়ে নিয়ে যাওয়া, প্রোগ্রাম ম্যানেজ করা, সেগুলো করছে মুখ্য সংগঠক। এখন মুখপাত্র যে কাজ করতে পারতেছে না নাকি তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, সেটা সেই বলবে। তার কাছে হচ্ছে আমার প্রশ্ন যে আসলে মুখপাত্র হওয়া সত্ত্বেও সে নারী হিসাবে কেন কাজ করতে পারছে না। তো এর বাইরে আমাদের হচ্ছে বলা হয়েছে সংক্ষেপে বলতে যে কি কি ফেস করছি। তো আমি একটু সংক্ষেপে বলি। 15ই জুলাই থেকে আমি একটা কাজ করতাম প্রত্যেক দিন, যে নিচে থেকে এসে কি কি করছি সারাদিনে রোজ নামটাগুলো লিখে রাখতাম। তো আমার কাছে এই ফোনে নোটপ্যাডে লেখা আছে। আমি প্রত্যেক দিনের অভিজ্ঞতা বর্ণনা করতাম, একা একা নিজের সাথে কথা বলতাম আর একেবারে লিখে রাখতাম। তো সেখান থেকে কিছু কিছু শেয়ার করি। সারা বাংলাদেশে যখন কেন্দ্র থেকে গ্রাফিতি কার্যক্রমটা দিল, যে সারা বাংলাদেশে হচ্ছে দেয়াল লিখবে শিক্ষার্থীরা, তাদের প্রতিবাদের ভাষা হচ্ছে গ্রাফিতি লেখা। তো তখন আমরা দেখলাম যে বরিশালে যেসব সাংস্কৃতিক সংগঠনগুলি আছে, চারুকলা, উদীচী, শিল্পকলা, তারা একদম চুপ। এবং ওইখানে যেসব আর্টিস্টরা আছে, শিক্ষার্থীরা আছে, তারা হচ্ছে হুমকি দিচ্ছিল যে এখান থেকে তো টিউশন পাবে না যদি তোমরা কোনো গ্রাফিতি কার্যক্রমের সাথে অংশগ্রহণ করো। তো এক্ষেত্রে কেউ কোনো কাজে অংশগ্রহণ করে নাই। তো বিকাল 5টা নাগাদ আমি এবং আরেকজন নারী শিক্ষার্থী বের হয়েছি যে আমাদের তো গ্রাফিতি করতে হবে, যে কোনো উপায় করতে হবে। বরিশালে কেউ করে না, আমাদের করতে হবে। কিন্তু আমরা দুজন নারী শিক্ষার্থী, আমাদের কাছে কোনো টাকা নেই, কোনো রং নেই, কোনো কিচ্ছু নেই, কিন্তু আমরা জানি যে গ্রাফিতি করতে হবে। আমরা মাঠের মধ্যে বসে আছি, দুজন মেয়ে আলোচনা করছি কি করা যায় কি করা যায়। তখন সন্ধ্যা প্রায়। তো আমাদের হুট করে মাথায় আসছে যে আমাদের তো একজন পরিচিত আছে আর্টিস্ট, উনি যদি আমাদের কোনোভাবে হেল্প করতে পারে। তো ওনার সাথে আমরা কথা বললাম। উনি সেই একই কথা বললো যে আমার তো ধরে ধরে পোস্ট ডিলিট করানো হচ্ছে, আমি তো আপনার সাথে যুক্ত হতে পারবো না, কিন্তু আপনাদের আমরা রং তুলি দিয়ে সাহায্য করতে পারি যদি কিছু হয়। তো উনি সন্ধ্যা নাগাদ কিছু রং তুলি আমাদেরকে দিল। তো আমরা সিলেক্ট করলাম যে আমরা কোথায় গ্রাফিতি করবো। তো বরিশালে আমপুলিশ ব্যাটালিয়ন নামক একটা জায়গা আছে, যেখানে পুলিশ ক্যাম্প এবং তার পাশেই হচ্ছে বিজিবি ক্যাম্প। তো পুলিশ ক্যাম্প আর বিজিবি ক্যাম্প এক জায়গায়। তো আমরা সিলেক্ট করলাম যে পুলিশ ক্যাম্প এবং বিজিবি ক্যাম্পের যে দেয়াল, আমরা দেয়ালে গ্রাফিতি করব। তো আমরা দুজন মেয়ে রাত্র 9টা বাজে আমরা ফোনের টর্চ জ্বালিয়ে গ্রাফিতি লিখতাম। কিছুক্ষণ পর বিজিবি টহল দিত, যখন ওনারা আসতো আমরা দুজন হচ্ছে ঘাটের উপর শুয়ে পড়তাম, দিকে নেবে, তারপর ওরা যাইতো, তারপর করতাম। তো এরকম করার পরে আমরা রাত 10টা পর্যন্ত ওই দেয়ালগুলিতে ভরে ফেলছি ওই টহলের মধ্যে। তো এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, কারণ আমরা টহল দিচ্ছিল, ছাত্রলীগের ছেলেমেয়েরা ওইখানে টহল দিচ্ছিল, কিন্তু আমরা মানে এই দুইজন নারী হওয়া সত্ত্বেও আমাদের মাথায় একবারও আসে না যে আমরা করবো না, আমরা ফিরে যাবো। আমরা বলছি যাই হোক দেয়াল লিখে যাবো। এই একটা চ্যালেঞ্জ ছিল। আর একটা চ্যালেঞ্জ ছিল হচ্ছে 17ই জুলাই। 17ই জুলাই সম্ভবত বরিশাল সবচেয়ে বড় আন্দোলন হয়েছে, যেখানে পুলিশ ট্যাঙ্কার থেকে গরম পানি নিক্ষেপ করছিল। আর 17ই জুলাই একটা মিসলিডের ঘটনা হয়েছে যে 17ই জুলাই যেহেতু মহরম ছিল, তো মহরমের কারণে কেন্দ্র থেকে তো কর্মসূচি ঘোষণা বন্ধ, কিন্তু বরিশালে সেটা অনেকে জানতো না। অল্প সংখ্যক শিক্ষার্থী হওয়ার কারণে পুলিশ কি করছে যে অল্প সংখ্যক যেহেতু পাইছে, একদম হামলা করা শুরু করছে। তো আমার জায়গায় আছে, আমি দেখাবো এখন। তো আমরা হচ্ছে 17ই জুলাই নতুনবাদ নামক একটা জায়গা আছে ফ্রন্ট লাইন, যেখানে ওখানে যখন গেলাম টার্গেট করে একদম সরাসরি টার্গেট করে 4টা টিয়ারশেল মারছে পায়ের উপরে। তো মুহূর্তের মধ্যে আমার মনে হয়েছে যে কিসের মধ্যে আছি, 4টা টিয়ারশেল। তো টিয়ারশেল খাওয়া ওই অবস্থায় আমি 2টা টিয়ারশেল তখন হাতে উঠে সাথে সাথে ব্যাগে ঢুকেছি একদম। আমি বলছি যে গণঅভ্যুত্থানের প্রতীক একটা না একটা কিছু রাখতে হবে, টিয়ারশেল রেখে দিছি, টিয়ারশেল আমার ব্যাগে আছে। তো এরপর ওইখানে প্রায় 14 ঘন্টা টিয়ারশেল, গুলি, ফাঁকা গুলি, গরম পানি নিতে হয়েছে। সন্ধ্যা নাগাদ একটা ছেলেকে নিয়ে আসছে আহত অবস্থায়। ওর পিঠে ছটা যে বুলেটগুলো হয় আর কি, পিন বুলেট, ওর পিঠে একদম সম্পূর্ণ ভরা ছিল। তো আমাদের এখানে নিয়ে আসছে, আমরা একটা রোডের মধ্যে মানে ধাওয়া পাওয়াটা ধাওয়া হতেছিল, আমরা একটা রোডের মধ্যে আশ্রয় নিয়েছি। তো কি মানে ওর পিঠ থেকে যে বুলেট বের করবে, কারো কাছে কিছু নাই, কিভাবে বের করবে। তো একটা মেয়ে ও হিজাবের সেফটি বেল্ট খুলে দিয়েছে, যা কিছু করো। তো আমি নিজের হাতে ওর পিঠ থেকে 23টা ওই পিন বুলেট বের করছি। তো ওই দিন হচ্ছে সম্পূর্ণ ট্রমাটাইজ ছিল আমাদের। একটা ছেলের বুক থেকে মানে 23টা পিন বুলেট বের করা, ফিনকি দিয়ে রক্ত বের হওয়া। এরপর ওরে আমরা হসপিটাল নিয়ে যাবো, কোনো রিক্সাও যাবে না, বলতেছে আমাদের তো জানার সমস্যা আছে, আমরা যাবো না, আপনারা যা করতে পারেন করেন।
ওই অবস্থায় ওদের 1.5 ঘন্টা আমরা বসাই রাখছি যে কিভাবে হসপিটাল পাঠানো যায়। তো এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। এরপর ওই দিন আমাদের এলাকার যে কাউন্সিলর, আওয়ামী পন্থী কাউন্সিলর, তিনি ছাত্রদের প্রতিরোধ করার জন্য যাচ্ছিল। তো ওইখানে ওনার সাথে কিছু হামলা হয়েছে। তো এরপর এলাকায় উনি ঢুকতে দেবেন আমাকে, কারণ আমাদের এলাকা থেকে একমাত্র নারী সংগঠন হিসেবে আমি এবং আরেকটা মেয়ে ছিলাম, 2 জন, যেহেতু আন্দোলনে অংশগ্রহণ করছি, ওনারা খোঁজখবর নিত। তো উনি কি করছে, ওনার বাইকে 10-12 জন হচ্ছে চেয়ার টেবার সহ বসে আছে এলাকার সামনে, ঢুকতে দেবে না, কারণ উনি দেখছে যে আমি মিছিলের মধ্যে ছিলাম। তো আমি এলাকায় গেছি, আমি ভাবছি যে উনি কিছু বলবে, উনি বলে নাই। উনি রাত্রেবেলা উঠছে বাবার হচ্ছে হুমকি দিচ্ছে যদি এলাকা যদি থাকতে হয় তাহলে হচ্ছে মেয়েকে থামান, নয়তো এলাকা থেকে চলে যান। তো প্রত্যেকদিন হচ্ছে আমরা এরকম চ্যালেঞ্জ নিয়ে বেরোইতাম, প্রত্যেকদিন রাত্রেবেলা এরকম করে ঢুকতাম বাসায়। এর বাইরে বহু ঘটনা আছে, যেহেতু আমাকে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, তো এটুকুই।